অমিত শাহের সভা। অমিত শাহ মেমারিতে সভা করলেন, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন, পরিবারতন্ত্রের খোঁচা দিলেন, পাল্টা জবাব দিতে দেরি করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए? भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্টাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যদি থাকবো না সেদিন তো করছি। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। লোকসভা ভোটের প্রচার, কিন্তু আলোচনায় বিধানসভা ভোটের প্রসঙ্গ, মুখ্যমন্ত্রীর কুর্সির কথা। এর আগেও 24-এর প্রচারে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের গলায় শোনা গেছে 26-এর হুঙ্কার। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। मंगलवार आबारो 24-এর প্রচারে 26-এর প্রসঙ্গ। ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए? मुझे बताओ, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? এতে অনেকেরই প্রশ্ন, এটা তো লোকসভা ভোট, এই ভোটে তো প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক হবে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে কেন সুর চড়ালেন অমিত শাহ? তিনি কি কৌশলে তৃণমূলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন? আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্টাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যদি থাকবো না সেদিন তো করছি। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। নিউজ 18 বাংলা। বিজেপিকে ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে বদনাম করার চক্রান্ত করছে বিজেপি, এমনই আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি দিলেন, আগামী কয়েকদিনের মধ্যে সেই চক্রান্ত ফাঁস করবেন। এক্স হ্যান্ডেলে পোস্ট, এবং তারপরে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। গতকাল কি বলেছিলেন দেখুন। এদের মেরুদণ্ড দিল্লির নেতাদের কাছে বিক্রি করা। কেন মিথ্যে বলছি? আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না। এক সপ্তাহে প্রমাণ করব যে কিভাবে বিজেপি আর কেন্দ্রীয় সরকারের একাংশ বাংলাকে কুলসিত করেছে। এক সপ্তাহের মধ্যে প্রমাণ করব। আর অভিষেককে তো শ্রমিক ভট্টাচার্যের ওনার কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই। উনি জানেন পরাজয় নিশ্চিত। ওনার রাজনৈতিক অবস্থানের কোনো মান্যতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে দিচ্ছে না, এবং এই সমস্ত কারণ থেকেই উনি আজকে এ ধরনের কথাবার্তা বলছেন। এর কোনো প্রতিক্রিয়া দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং দেওয়া উচিত নয়। আর অমিত শাহ ওই সভা থেকেই, মেমারির সভা থেকেই কেন্দ্রের বরাদ্দ খরচ না করে দুর্নীতির অভিযোগ করলেন, আক্রমণ করলেন তৃণমূলকে। পাল্টা মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহকে, এবং তারপরে মালদাতেই আরেকটি সভা থেকে একেবারে আরো চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর मोदी जी की सारी योजनाओं को ममता दीदी अपना नाम लगाकर नीचे भेज रही है। नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है। आपके गांव में कुछ आया है क्या? कहां गया? कौन खा गया? ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो, 30 सीट जिता दो। हम ये पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम
ये भारतीय जनता। স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন, বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না, আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে? হ্যাঁ রোহিত বাবু, মোদী বাবুর বড় কথা ক্যাগ বলেছে আপনাদের 32টা ডিপার্টমেন্ট 52,000 কোটি টাকায় এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। উত্তরটা কি? বাংলা ইট মারে না, বাংলা ইটেই আপনাকে গেছে দেও। আগে নিজের আয়নায় নিজের মুখ দেখুন। মোদী বাবুর বড় তাতা অমিত দাদা মহাশয় মেমারিতে এসে বলে গেলেন কি না, তো রাজ্য 2,32,000 কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমাদের সরকার আসার পর থেকে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। হয় আপনাকে ক্ষমা চাইতে হবে, আর তা নাহলে জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি, আর কোনোদিনও বলবো না। আর আপনাদের ক্যাগ রিপোর্টে 4.1 ধারায় কি বলা আছে, 52,000 কোটি টাকা 32টা ডিপার্টমেন্ট তারা তারা এখনো পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে পারেনি। আগে আয়নায় নিজের দিকে তাকান, তারপরে অন্যদের বলবেন। এক নজিরবিহীন লড়াই, নিজেকে যোগ্য প্রমাণ করার লড়াই। এই লড়াই একার লড়াই। এই গরমে 43 ডিগ্রি সেলসিয়াসে ঠাঁঠা রোদে দাঁড়িয়ে একে একে যোগ্য যারা চাকরিহারা তারা হলফনামা জমা দিচ্ছেন। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে হাজার হাজার হলফনামা। দেখুন, পরিশ্রম করে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি, কঠিন লড়াই। সেই চাকরি ফেরাতে আবার লড়াই, কারণ এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি হারিয়েছেন যোগ্যরাও। এবার সেই চাকরি বাঁচাতেই নতুন লড়াইয়ে যোগ্যরা। এ লড়াই একার লড়াই। নিজেদের যোগ্যতা প্রমাণে সুপ্রিম কোর্টে যাবেন প্রত্যেক যোগ্যরা। প্রত্যেকে আলাদা আলাদা করে হলফনামা দেবেন। শীর্ষ আদালতকে জানাবেন তাঁরা যোগ্য। জানতে চাইবেন যোগ্য হয়েও কেন চাকরি গেল। শহীদ মিনার চত্বরে চলছে এই আইনি লড়াইয়ের প্রস্তুতি। ইন্ডিভিজুয়াল ওকালতনামার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে এভিডেভিট হচ্ছে। সেখানে লেখাই থাকতে যে আমি যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে লিগাল এবং আমি একজন লিগাল ক্যান্ডিডেট। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে নজিরবিহীন লড়াইয়ে যোগ্যরা। হাজার হাজার হলফনামা জমা পড়বে সুপ্রিম কোর্টে। সবাই নিজের যোগ্যতার প্রমাণ দেবেন শীর্ষ আদালতে। সেই প্রস্তুতি চলছে। বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা জড়ো হয়েছেন শহীদ মিনার চত্বরে। চলছে ফর্ম ফিল আপ। যদি কোনো দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট এখানে এফিডেভিট জমা দেয়, আমি তাকে প্রথমত বলবো, ভাই তুমি এসো না যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কারণ তোমার ওইদিকে আদালতে যা হবে আমরা কিন্তু তাকে জেল খাটিয়ে ছাড়বো, কারণ আমরা সেইভাবেই এফিডেভিটটা নিচ্ছি। হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে হাওড়ার পারমিতা পাত্র এবং সঙ্গীতা মেটের। দুজনেই গর্ভবতী। চাকরি ফেরাতে তাঁরাও সামিল শহীদ মিনারের জমায়েতে, হকের চাকরি ফেরত পেতে। যথেষ্ট স্ট্রেস, এই শরীর নিয়ে আসছি যাচ্ছি, যতবার ডাকবে আসবো, কিন্তু শরীরের ওপর দিয়ে তো কষ্ট যাবেই, বয়ে যাবেই, কিন্তু লড়াইয়ের জন্য আমরা এতটাও করতে রাজি আছি। যেহেতু নিজে প্রেগনেন্ট, স্কুলের কাছে থাকতাম, তা আপাতত এখনো পর্যন্ত এই খবর পাওয়ার পরে বাড়ি এখনো ফেরা হয়নি। শারীরিক পরিস্থিতিও এত খারাপ, তার মধ্যে এখানে এই গরমে আসতে হচ্ছে। আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে, যোগ্য হয়েও চাকরি গিয়েছে, তাতেও অনেকে বাঁকা চোখে দেখছেন। এই অসম্মান কেন সহ্য করতে হবে? তাই ফের লড়াইয়ের ময়দানে যোগ্যরা। র্যাঙ্ক এক ছিল, এখন তো র্যাঙ্ক দিয়ে কোনো লাভ নেই। আমাদের এখন শুধু চাকরিটা ফেরত চাই, আর কিছু চাই না, এবং সসম্মানে ফেরত চাই। যেভাবে সবাই জেনে আমাদের চাকরি হারাই তকমাটা আমাদের লেগেছে, সেরকম সবাইকে জানিয়ে সম্মানটা আমাদের ফিরিয়ে দিতে হবে। আর আমাদের কোনো দাবি নেই। যারা যোগ্য তারা যদি সেটা এসএসসি বলে দেয়, তাহলে তো যোগ্যরা থেকে যাবে। অযোগ্যরা বাদ হয়ে গেলে যারা হচ্ছে বঞ্চিত তারা ওখানে চাকরি পাবে। কিন্তু উনি আবার ওখানে কি বলছে, পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হোক। আমার প্রশ্ন এই জায়গায়, যেন আমরা যেন কোথাও মনে হচ্ছে আমরা রাজনীতির শিকার হয়ে যাচ্ছি। একদিকে সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি, আরেকদিকে হাইকোর্টে বিক্ষোভ। মঙ্গলবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ।
এদিন হাইকোর্টে 2014 গেট দুর্নীতির শুনানি ছিল। শুনানি শেষ হতেই কোর্টরুমের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান মামলাকারীদের একাংশ। অভিযোগ তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কারণেই চাকরি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। পরিকল্পিতভাবে ওদের নিয়ে আসা হয়েছিল এবং ওরা ভেবেছিল এরকম একটা পরিস্থিতি তৈরি করে হয়তো আমি ঘাবড়ে যাব। ও তো জানে না কি আমি ছাত্র জীবন থেকে ছুরি থেকে আরম্ভ করে বাড়ি কিছুই বাদ যায়নি আমার উপর দিয়ে, সুতরাং ছেলে মানুষ। নিউজ 18 বাংলা। আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের খাবার চুরি, একেবারে গরিব গুর্ব শিশুদের। দেখুন, হাতে নাতে ধরা পড়লেন এই আইসিডিএস কর্মী। তারপরে উত্তেজনা দেগঙ্গায়, একেবারে স্কুটারের ডিকিতে চালের বস্তা। দেগঙ্গার ছবি দেখছেন। দীর্ঘদিন ধরেই সন্দেহ হওয়ায় আজ তৈরি ছিলেন গ্রামবাসীরাও। আইসিডিএস সেন্টারের রান্নাঘরে স্কুটার ঢুকিয়ে কারসাজির সময় মোবাইল ক্যামেরায় সেই ছবি তোলেন বাসিন্দারা। এরপরেই চড়ে উত্তেজনার পারদ। তবে বিক্ষোভের মুখেও অভিযোগ অস্বীকার করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা। অভিযুক্তকে আটক করে পুলিশ। করছে এরকম কি চুরি করছে? এই চাল চুরি করছে, ডাল চুরি করছে, তেল চুরি করছে। আজকে এখন এক চালের বস্তা ওনার হচ্ছে স্কুটির সিটের ভিতরে ঢুকিয়ে নিয়েছিল। উনি যখন বললেন রেশনের চাল, আমি জিজ্ঞেস করলাম কত কেজি আছে, উনি বললেন যে 8 কেজি আছে। আমি পাশে একটা পাল্লার থেকে মেপে নিলাম, দেখলাম যে 8 কেজি না 8 কেজির বেশি, এক্সাক্ট বলতে পারিনি। তার মানে উনি চুরি করেছে। ওই চাল দুটো চাল এখন এক জায়গায় করলে বোঝা যাবে দুটো চালের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা চাইছি এনার হচ্ছে সাসপেন্ড করা হোক, বারবার এরকম না করে এনার ডাইরেক্ট সাসপেন্ড করা। আমি স্কুলের চাল নিইনি। কত কিলো আছে এটা জিজ্ঞাসা করো? 4 জনের চাল 8 কেজি, আর তোমার বাড়িতে যে চাল ছিল সেটাও বস্তার মধ্যে ভরে দিয়েছে। আমি নিয়ে চলে এসেছি। কতটা ওজনে ও কতটা দিয়েছে না দিয়েছে আমি ওজন করে তো নিয়ে আসিনি। আমি তো ওজন করে। আপনি স্কুলে কি করেন? আমি রান্নার কাজ করি। এবার চলে যাব বসিরহাটের খড়িডাঙ্গায়। আজকে সকাল থেকেই তীব্র উত্তেজনা। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লাঠি নিয়ে তাড়া, রেখা পাত্রর সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এবং তারপরেই ব্যাপক উত্তেজনা। বিজেপি তৃণমূল হাতাহাতি। কখনো তৃণমূল বিজেপি মারামারি, কখনো রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ, কখনো আবার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লাঠি নিয়ে তাড়া। মঙ্গলবার সকাল থেকে গরম উত্তর 24 পরগনার খড়িডাঙ্গা। এদিন বসিরহাট লোকসভা এলাকার এই গ্রামে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। যান এক দলীয় কর্মীর বাড়িতে। তৃণমূলের অভিযোগ, গ্রামে উস্কানিমূলক বক্তব্য রাখেন রেখা পাত্র। এছাড়া বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা একজন গ্রামের মহিলা শ্লীলতাহানি করেন। এই অভিযোগে শুরু হয় বিক্ষোভ। তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমাকে শ্লীলতাহানি করেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, বাচ্চারাও ছিঁড়ে দিয়েছে। আমি একজনের কাছে গামছা নিয়ে গাল দিচ্ছি। শান্তিপূর্ণভাবে আমরা রেখা পাত্রকে বোঝাতে চেয়েছিলাম, উনি সেখানে শান্তিপূর্ণ বদলে উনি এখানে অশান্তি ঘটিয়ে গেছে। ওনারই একজন হারমাত সঙ্গে এনেছিলেন বাইরে, আমরা অচেনা অজানা। উনি আমাদেরকে অশ্লীলভাবে ধাক্কাধুক্কি দিয়ে কাপড় বেলাও সব ছিঁড়ে দিয়েছেন। এটা ওনারাই সৃষ্টি করেছেন, বিজেপির তরফে যারা এসেছিল ওরাই সৃষ্টি করেছেন। এটা পরিকল্পনা মাফিক করে এটা করেছে। আমরা এক্ষুনি আমরা রেখা পাত্রকে প্রতিকার করতে হবে। কেন উনি এসে এই ধরনের ঝামেলা বাগিয়ে দিয়েছেন? আমরা সঠিক বিচার চাই। প্রথমে বিক্ষোভ, তারপরে তৃণমূল বিজেপি দুপক্ষের মারামারি। রেখা পাত্রর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লাঠি নিয়ে তাড়া করা হয়। রেখা পাত্রর গাড়ি আটকাতে গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শেষমেশ দলবল নিয়ে এলাকা ছাড়েন রেখা পাত্র। বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন। মানুষ আমার সাথে আছে, অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না, মা বোনের সম্মানের মূল্য জানেন না।
তৃণমূল নয়, এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স। সাধারণ গ্রামের মানুষকে, সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। একটি মেয়েকে অসম্মান করলো, অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার, ওকে দেখে ক্ষোভে ভেঙে পড়লো, দুভাগ হয়ে গেল। এলাকা ছেড়ে পাল্টা পথে নামে বিজেপি। মাটিয়া থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। টাকি রোড অবরোধ করেও বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিজেপির বিক্ষোভ। থানায় গিয়ে 7 জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে খড়িডাঙ্গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিউজ 18 বাংলা। আর এই রকম ভাবেই বিভিন্ন জায়গায় আজকে উত্তেজনা ছিল। অগ্নিমিত্রা পল দাঁতনে প্রচারে গিয়েছিলেন মেদিনীপুরে বিজেপির প্রার্থী, তাকে ঘিরে কালো পতাকা, এমনকি গো ব্যাক স্লোগান। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, দেখুন ছবি দেখুন। এর আগে দেখিয়েছিলাম কাঞ্চনে আপত্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু বন্ধু কাঞ্চনকে নিয়ে আজকে দেব প্রচারে নামলেন একেবারে ঘাটালে। আজকেই প্রচারে নামলেন সেই কাঞ্চন মল্লিককে নিয়ে। কাঞ্চন মল্লিক যিনি উত্তরপাড়ার বিধায়ক, ঘাটালে কাঞ্চনকে নিয়ে প্রচারে দেব। আর এর আগের দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন, শ্রীরামপুরের প্রার্থী গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, তার কারণ হিসেবে তিনি বলেছিলেন যে মহিলাদের মধ্যে, গ্রামের দিকে মহিলাদের মধ্যে ব্যাড রিয়াকশন হচ্ছে। আমরা টু উইন্ডোতে আপনারা দেখছেন, একদিকে কাঞ্চনে আপত্তি কল্যাণের, সেদিন দেখিয়েছিলাম আমরা, কাঞ্চন গাড়িতে উঠে পড়েছিলেন, তারপর থেকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এর আগেও তোমাকে বলেছি না আসতে, কারণ গ্রামের দিকে কাঞ্চনকে নিয়ে নাকি ব্যাড রিয়াকশন হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আর আজকে বন্ধু কাঞ্চনকে নিয়ে প্রচারে দেব, তারপরে কাঞ্চন মল্লিক কি বললেন দেখাবো। মানুষ সবসময় আমার সঙ্গে ছিল, আছে, থাকবে। গা জ্বালানো গরমে তো প্রচার করতেই হচ্ছে, কারণ ভোট বড় বালাই। কিন্তু এমন অনেকের জানেনই না তাদের মধ্যে এই গুণটা আছে। দেখুন এই গরমেও গান। সংকোচের বিহবলতায় নিজের অপমান। परदेसी परदेसी मोदी जी तुम तो धोखेबाज हो। ওমা শর্মিলা সরকার। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপির প্রার্থী। প্রচারে নেমে চালিয়ে খেলছেন। কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো আবার হাতে হকি স্টিক। এসবের মধ্যেই দিলীপের গলায় গান, গানে গানে প্রতিপক্ষকে নিশানা। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, मुझे छोड़ के। परदेसी परदेसी जाना नहीं। সংকোচের বিহবলতায় নিজের অপমান। দিলীপ ঘোষের গলায় গান, শুভেন্দু অধিকারীর গলাতেও গান। সংকোচের বিহবলতায় নিজের অপমান। সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। জুন মালিয়া অভিনেতা থেকে নেতা, এবার তৃণমূলের টিকিটে মেদিনীপুর থেকে লড়ছেন। জুনের প্রচারও গানে গানে।
मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। অসীম সরকার বর্ধমান পূর্বের পদ্মপ্রার্থী। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের শর্মিলা সরকার, যিনি পেশায় ডাক্তার। তাঁকে বিনতে গান বেঁধেছেন অসীম সরকার। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তুমি অদৃশ্য মন দেখতে পারো, মাগো অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। সংকোচের বিহবলতায় নিজের। এসব দেখে অনেকে বলছেন নেতাদের কুকথায় স্নানের থেকে সুরে বেসুরে গান ভালো। मोदी जी तुम तो নিউজ 18 বাংলা। वादा करके